আমি মালিনী দেবী, আজ থেকে প্রায় 2 বছর আগের একটা কথা বলছি। আমার স্বামী চলে যাওয়ার পর ছেলে রাহুলই আমার জীবনের সব। কিন্তু গত 6 মাস ধরে আমার মনে এমন এক গোপন কষ্ট আর সন্দেহ বাসা বেঁধেছে, যা মুখ ফুটে কাউকে বলা যায় না, এমনকি নিজের ছায়াকেও বিশ্বাস করা কঠিন। রাহুল, আমার সেই ছেলে, যার মুখ না দেখলে আমার দিন শুরু হতো না, আজ সে আমার দিকে এমনভাবে তাকায় যে আমার সারা শরীর হিম হয়ে আসে। তার যত্ন, তার প্রখর মনোযোগ, তার নীরব উপস্থিতি, সবকিছু আমার কাছে এক অস্বস্তিকর জালের মতো মনে হয়। একদিন রাতে আমি তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে আসছি, সম্পূর্ণ পরিহিত ছিলাম। হঠাৎ দেখি সে দরজার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো স্থির আমার দিকে। সেই দৃষ্টিতে কি ছিল? গভীর ভালোবাসা? নাকি এমন কিছু যা একজন মায়ের স্বপ্নেও আসা উচিত নয়? বিশ্বাস করুন, এক মায়ের কাছে এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। আমি মা, আর সে আমার সন্তান। তবু আমার মন ফিসফিস করে প্রশ্ন করে, এই নীরবতা কি শুধু ফেলেও ভালোবাসার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার ইঙ্গিত? আমার যন্ত্রণার শুরুটা হয়তো আপনার কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু সেই দৃষ্টি আর নীরবতা আমার ঘুম কেড়ে নিয়েছিল। সেই গল্পটা আজ আমি আপনাদের বলবো। রাহুল ইদানিং অতিরিক্ত সতর্ক এবং প্রতিরক্ষামূলক হয়ে উঠেছে। সে লক্ষ্য করে যে আমি কখন ঘুমাচ্ছি, কখন খাচ্ছি। আমি ড্রয়িং রুমে বসে থাকলে সে এসে একটু দূরে বসবে, কিন্তু তার চোখ সব সময় আমার উপর থাকবে। ছেলেটা কেন এমন করে? ওর বন্ধুদের সাথে মেশে না, হাসি ঠাট্টা নেই, সব সময় আমার দিকে চেয়ে থাকে। ওর চোখে একটা অদ্ভুত ক্ষুধা বা অনুসন্ধিৎসা দেখতে পাই, যা ওর বাবার চোখেও দেখিনি। হয়তো আমি অসুস্থ থাকি বলে এমন করছে, কিন্তু কেন আমার মনে হয় সে আমার শরীরী গতিবিধি লক্ষ্য করছে। আমি ওর কাছে গেলেই সে হঠাৎ নীরব হয়ে যায়। একবার আমি রাতের বেলা রান্নাঘরে কাজ করছিলাম। রাহুল পিছন থেকে নিঃশব্দে এসে দাঁড়াল। তার নিঃশ্বাসের শব্দ আমার কানের কাছে আসতেই আমার বুক ধরফর করে উঠল। আমি ঘুরে তাকাতেই সে শুধু বলল, সাবধানে থেকো মা। ও কি দেখছিল আমি কিভাবে নড়াচড়া করছি? কেন ও এত কাছে এল? ও কেন সরাসরি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না? আমার শরীরের প্রতি তার এই প্রখর মনোযোগ কেন? কেন ও বারবার আমার আশেপাশে ঘোরাঘুরি করে? এটা কি স্বাভাবিক সন্তানের আচরণ? 1-8 বছরের পর ছেলে মেয়েদের মনে যে পরিবর্তন আসে, তার ইঙ্গিত কি এটাই? আমি সচেতনভাবে নিজের পোশাক পাল্টাতে শুরু করলাম। শাড়ি পরতাম, এখন সালোয়ার কামিজ পরি। ব্লাউজের গলা উঁচু করে দিলাম। উদ্দেশ্য একটাই, রাহুল যেন আমার মধ্যে মা ছাড়া অন্য কোনো সত্তা খুঁজে না পায়। আমি ওর কাছ থেকে শারীরিক ও মানসিকভাবে দূরত্ব তৈরি করি। ওর ঘরে যাওয়া বা ওর সাথে ঘনিষ্ঠ হয়ে বসে টিভি দেখা বন্ধ করে দিই। আমার এই পরিবর্তন কি ও বুঝতে পারছে? যদি বুঝতেও পারে, তাহলে ও কি নিজেকে শুধরে নেবে? নাকি আমার এই দূরত্ব ওকে আরও জেদি করে তুলবে? আমার কেমন যেন মনে হয় আমার এই লুকানোর চেষ্টা তাকে আরও বেশি আকৃষ্ট করছে। আমি রান্নাঘরে কাজ করছি, হঠাৎ রাহুল বাইরে থেকে ফিরে এলো। সে দ্রুত পায়ে আমার ঘরের দিকে গেল। আমি ভাবলাম সে হয়তো ফ্রেশ হতে গেছে, কিন্তু দরজার কাছ থেকে সে কিছু একটা তুলে নিয়ে আবার দ্রুত বেরিয়ে গেল। আমার সন্দেহ হলো। আমি দেখলাম আমার আলমারির একটা চাবি, যা আমি প্রায় ওখানে রেখে দিতাম, সেটা নিখোঁজ। পরের দিন সকালে আবার সেটা তার জায়গায় পেলাম। আমার আলমারিতে কি খুঁজছিল ও? নিশ্চয়ই কোনো ব্যক্তিগত জিনিস বা ছবি, বা এমন কিছু যা মা হিসেবে আমি ওকে দেখাতে চাই না। এই চুরির চেষ্টা কি প্রমাণ করে যে সে শুধু আমার মা হওয়ার দিকটা নয়, অন্য কিছু দেখতে চাইছে? এই ভাবনা আমাকে ভেতর থেকে পঙ্গু করে দিল। আমি তীব্র মানসিক যন্ত্রণায় ভোগা শুরু করলাম। আমি নিজের পরিচিতজনদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলাম। কোনো বন্ধুর সাথে মন খুলে কথা বলতে পারি না, কারণ আমার মনে হয় আমার এই গোপন সন্দেহ কেউ জানতে পারলে সমাজ আমাকেই দায়ী করবে। লোকে বলবে, নিশ্চয়ই মায় কোনো ভুল করেছে, তাই ছেলে এমন। আমি একা হয়ে যাই। রাহুল যখন অন্য কারোর সাথে আমার প্রশংসা করে, তখন আমার মনে হয় ও কি লোক দেখানোর জন্য করছে, নাকি এই প্রশংসার আড়ালে ওর অন্য কোনো আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। একদিন রাতে আমি শুয়ে আছি। রাহুল খুব নরম সুরে আমার ঘরের দরজায় টোকা দিল। মা, ঘুমিয়ে পড়েছ? আমি একটু, না কিছু না, আমি ঠিক আছি, তুমি তোমার ঘরে যাও। রাহুল সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় এবং তার ঘরে ফিরে যায়। সেই রাতের নীরবতা ছিল অসহনীয়। তার মুখটা কেমন যেন বেদনায় কালো হয়ে গিয়েছিল। আমি ওর সাথে খারাপ ব্যবহার করলাম। ও
ও কষ্ট পেয়েছে। কিন্তু আমার নিজেকে রক্ষা করার জন্য এই দূরত্ব তৈরি করতেই হবে। এই কষ্ট ওর ক্ষণিকের, কিন্তু আমার সন্দেহ যদি সত্যি হয় তবে আমার জীবনটাই শেষ। রাহুল মন খারাপ করে কলেজে চলে যাওয়ার পর আমি ওর টেবিল গোছাতে যাই। সেখানে বইয়ের ভাঁজে একটি ভাঁজ করা কাগজ দেখতে পাই। এটি কোনো চিঠি বা ডায়েরি ছিল না। এটি ছিল একটি চিকিৎসকের ভিজিটিং কার্ড এবং তার নিচে হাতে লেখা কিছু হিসাব। কৌতূহলী হয়ে আমি হিসাবগুলো দেখতে শুরু করি। হিসাবটা ছিল টাকা ৩০,০০০, চিকিৎসকের ভিজিট ২০,০০০, ফার্মেসি ১০,০০০, পরীক্ষা মোট ৬,০০০ টাকা। আমি বুঝতে পারলাম না এটা কিসের হিসাব। তবে কার্ডের দিকে তাকাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কার্ডটি ছিল আমার স্বামীর পুরনো বন্ধু, যিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, তার নামাঙ্কিত। আতঙ্কে আমি সাথে সাথেই সেই ডাক্তারের চেম্বারে ফোন করি। আমি মিথ্যা বলি যে আমি রাহুলের স্ত্রী এবং ওর সাথে মেন্ট আছে। ডাক্তার আমাকে জানান যে রাহুল নিয়মিত আসেন না, তবে গত ৬ মাস ধরে তিনি একজন অচেনা ৫০ঊর্ধ্ব মহিলা রোগীর ফাইল নিয়ে আসেন। সেই মহিলা দীর্ঘদিন আগে চিকিৎসা করালেও তার একটি পুরনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডাক্তার বলেন, রাহুল গত ৬ মাস ধরে ফাইলটি খুঁজে বের করতে বা তার ডুপ্লিকেট তৈরি করতে আমাকে অনেক অনুরোধ করছিল। তিনি বলছিলেন আমার মাকে সুস্থ রাখতে এই ফাইলটা খুব দরকার। মালিনী দেবী স্মৃতি হাতরে মনে করার চেষ্টা করেন। প্রায় ২ বছর আগে স্বামীর মৃত্যুর পরপরই মালিনীর একটি ছোট অপারেশন হয়েছিল। রাহুল তখন ছোট, কিন্তু সেই সময়েই তিনি ফাইলটি হারিয়ে ফেলেছিলেন। রাহুল কলেজ থেকে ফিরল। ঘরে ঢুকেই সে দেখে আমি তার টেবিলের সামনে দাঁড়িয়ে, হাতে ডাক্তারের ভিজিটিং কার্ড। মালিনী দেবী, রাহুল, এটা কি? রাহুল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখ জ্বলে ভরে গেল। রাহুল, মা, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর ফাইলটা খুঁজে পাচ্ছিলাম না। আমি ডাক্তার আঙ্কেলকে জানিয়েছিলাম, কিন্তু তিনি পাচ্ছিলেন না। আমার ভয় হচ্ছিল যদি আবার তোমার কিছু হয়, আর ফাইলটা না থাকলে চিকিৎসা না শুরু করা যায়। আমি সব সময় ভাবতাম তুমি কতদিন বাঁচবে। রাহুল, আমি যখন তোমার দিকে তাকিয়ে থাকতাম তখন ভাবতাম কিভাবে তাড়াতাড়ি টাকা জমিয়ে তোমার একটা স্বাস্থ্য বীমা করাই, যাতে এই চিন্তাটা আমার না করতে হয়। আমি তোমার আলমারিতে টাকা খুঁজতে যাইনি, মা। আমি ওই পুরনো পরীক্ষার রিপোর্টগুলো খুঁজতে গিয়েছিলাম যা তুমি হয়তো ভুলে রেখে দিয়েছ। আমি সব সময় দেখতাম তুমি একটু ক্লান্ত কিনা। আমার দিকে তাকালে তোমার চোখ কেন ছলছল করছে। মা, আমি শুধু তোমাকে হারাতে ভয় পাচ্ছিলাম। মালিনী দেবী দৌড়ে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরলেন না, কারণ তিনি এখনো পর্যন্ত নিজের তৈরি করা দূরত্বের মধ্যে আছেন। তিনি শুধু হাত দিয়ে মুখ থাকলেন। তার চোখে জল, কিন্তু এবার সেটা সন্দেহের নয়, অনুশোচনার। আমি কি ভাবছিলাম? আমার ছেলে, সে কিনা এত বড় একটা মানসিক চাপ নির্বেশ সহ্য করছিল, আর আমি তাকে আমার প্রতি কুরুচিপূর্ণ দৃষ্টিতে দেখার জন্য সন্দেহ করছিলাম। তার প্রখর দৃষ্টি, তার নীরবতা, তার বাড়াবাড়ি যত্ন, এগুলো ছিল শুধু গভীর উদ্বেগের প্রকাশ। আমি আমার ছেলের পবিত্র ভালোবাসাকে কালিমালিপ্ত করেছি। মালিনী তার ভুল বুঝতে পারলেন। তিনি দেখলেন সমাজের যে অসুস্থতা তার মনকে গ্রাস করেছিল, তাই তার সন্তানের পবিত্রতম সম্পর্ককেও বিষিয়ে দিচ্ছিল। জীবনের প্রতিটি সম্পর্কের একটি পবিত্র সীমারেখা থাকা উচিত। মা-ছেলের সম্পর্কের মধ্যে বিশ্বাস ও খোলামেলা আলোচনা না থাকলে সেখানে নীরবতা ও দূরত্ব সুযোগ দেয় ভয়ঙ্কর ভুল বোঝাবুঝির জন্ম দিতে। আজকাল সমাজ বা ইন্টারনেট যে কোনো গভীর আবেগপূর্ণ সম্পর্ককেও সহজে অশ্লীলতার চোখে দেখে। রাহুল একজন যত্নশীল ছেলে হিসেবে তার মায়ের দিকে তাকাচ্ছিল, কিন্তু মালিনীর মনে সেই সমাজের বিষ ঢুকে গিয়েছিল। আমাদের মনে রাখা উচিত, প্রতিটি প্রগা যত্ন বা তীব্র দৃষ্টি সবসময় বিকৃত ইঙ্গিত বহন করে না। অনেক সময় তা গভীর উদ্বেগ, সম্মান এবং নির্ভেজাল ভালোবাসার নীরব প্রকাশ হয়। ভয় এবং ভুল ধারণার ফাঁদে পড়ে আমরা যেন আমাদের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো, যেমন মা-ছেলের সম্পর্ক, বিশ্বাস এবং ভালোবাসার হাত ধরে নষ্ট করে না ফেলি। কথা বলুন, নীরবতা নয়, সন্দেহ নয়, বিশ্বাস রাখুন।